মাধুরীর ভেতরেই একটা বিশ্বাসঘাতকতা তৈরি হয়েছে, বিশ্বাসঘাতকতা চক্র এই কাজটা তা মাধুর অবস্থান জানিয়ে দিয়েছে। কারণ একটা সন্দেহটা ওই জন্য ওরা বলছে এই জন্য যে মাধুরী ইভেন যে তার যে আরেকটা স্ট্রং রুম আছে, স্টিল স্ট্রং রুম আছে যেখানে যেতে, এটা সম্পর্কেও যেটা কেউ জানার কথা না, অথচ সেটা সম্পর্কে আমেরিকান জানতো। এবং তারা এবং মাধুরীর মানে এটা আর সন্দেহটাকারী বলা হয় যে কারণ হলো মার্কো রুবিও বলছেন যে মাদুরো শেষ পর্যন্ত কিউবান স্পাইদের উপর নির্ভর হয়ে পড়েছিলেন। তার গেট পর্যন্ত, দরজা পর্যন্ত নাকি কিউবানরা তাকে প্রোটেক্ট করছিল। তার ট্রাম্প যদিও বলছে যে তার প্রেস কনফারেন্সে বলেছে যে তারা আসলে মাদুরোকে ধরার ইয়েটা হলো অন্য, আসলে মানে একটা কজ, একটা অজুহাতে একই রকম তারা নরিয়াগাকে, পানামার নরিয়াগাকে তারা ধরে এনেছিল। পানামার নরিয়াগাকে তো মানে মাধুরো তো সুযোগ পায় না, মাধুরোকে একদম তাৎক্ষণিকভাবে তারা ধরে ফেলতে পেরেছে। পানামার নরিয়াগার বাহিনী কিন্তু নরিয়াগাকে প্রায় 4-5 দিন পর্যন্ত ঠেকায় রাখছিল। তারপরেও তারা 25,000 সৈন্য নিয়োগ করছিল পানামার নরিয়াগাকে ধরার জন্য, 25,000। মাদুরো অপহরণ এবং আমরা ইয়ে করেছি যুক্তরাষ্ট্রের বন উল্লাস, মাদুরের এই ঘটনা পুরো বিশ্বকে একদম অবাক করে দিয়েছে, বিস্মিত করেছে, এবং যুক্তরাষ্ট্রের যে এক ধরনের হিংস্রতা সেটাও প্রকাশ হলো। আপনার হেডরুম যদি একটু উঠান তাহলে একটু কমাইলে, ওকে ডান, ঠিক আছে, চলবে। হ্যাঁ, সাফি ভাই। জি, অনেক ধন্যবাদ বিপুল। আসলে আহ, এইখানে আলোচনার বিষয়টা কি, বা আমি মানে ঘটনাবলী তো সবাই জানে, কেন ঘটনাবলী সেটা আমি একটু আলোকপাত করতে চাই। কারণ সবাই জানে যে কিভাবে, আমার ধারণা পত্রিকার সূত্রে ইচ অ্যান্ড এভরি ওয়ান নোজ হাউ মাদুরু ওয়াজ বিং ক্যাপচার্ড, তাই কিভাবে নিয়ে যাওয়া হয়েছে, এবং ট্রাম্প যে একেবারে বর্ণনা দিচ্ছেন যেভাবে মাদুরুকে তার সুরক্ষিত দুর্গ এলাকা থেকে কিভাবে তারা উঠিয়ে আনছে। তারপরে বহু কিছুই বর্ণনা দিয়েছেন, এবং প্রকাশ্যে হেট্রেট যে প্রকাশ করছেন, যেমন মার্কো রুবিও, তারপর হেগসেট যে ডিফেন্স সেক্রেটারি, এরা প্রকাশ্যেই কিন্তু একটা ঘৃণা প্রকাশ করেছেন যে মাদুরোকে ধরাটাই একটা তাদের এর ব্যাপার। এবং আপনি জানেন যে আহ, আহ, যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটর, রিপাবলিকান কংগ্রেসম্যানরা অত্যন্ত উল্লসিত, এবং তারা ট্রাম্পকে এই জন্য প্রচণ্ড অনেক মানে অনেক ধন্যবাদ দিচ্ছেন। এবং কি মার্কো রুবিও পররাষ্ট্রমন্ত্রী এবং ডিফেন্স সেক্রেটারি হেগসেটকে খুবই অভিনন্দনে মানে ইয়ে করতেছেন। হ্যাঁ, অন্যদিকে ডেমোক্রেটরা অবশ্য সন্দেহ করে বলছেন যে উম, খুব সম্ভবত ট্রাম্প যুক্তরাষ্ট্রকে আরেকটি দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে ঠেলে দিল। এবং যুক্তরাষ্ট্রে এই অঞ্চলে নিজেকে যুদ্ধে জড়ানো মানে হলো যুক্তরাষ্ট্রের মানে সারা দুনিয়াতে যুক্তরাষ্ট্রের গ্রহণযোগ্যতা, কারণ যে তার ব্যাকইয়ার্ডে মারামারি করে তাকে সারা দুনিয়াতে গ্রহণযোগ্যতা কনস্ট্যান্ট হবে। এগুলো অনেক কিছুই আলোচনা আছে, কিন্তু আমি কেন এই অনেক অনেক হালকা কথাবার্তা যে মাদুরোকে আসলে কোকেন পাচার বা কোকেন পাচারের ষড়যন্ত্র বা কোকেন তৈরি বা আমেরিকায় কোকেন ইয়ে করা, তারপরে এবং সে যে একটা ড্রাগ কার্টেলের নেতা, তারপরে ওই ড্রাগ কার্টেলটাকে অনেক আগে নিষিদ্ধ করা হয়েছিল এক সময়। এটা আহ, ওই ড্রাগ কার্টেলের সদস্যদের ধরার জন্য পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। রিসেন্ট পাস্টে মাধুরীর জন্য $50 মিলিয়ন পুরস্কার। একটা কনস্পিরেসি থিওরি কাছে আসছে যে আমেরিকা আসলে টাকা দিয়েই এই শুধু এই $50 মিলিয়ন না, আরও অনেক অনেক টাকা খরচ করে আসলে মাধুরী পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তাদের সিআইএ এই জায়গাগুলো পর্যন্ত পৌঁছতে পেরেছে। মাধুরীর ভেতরেই একটা বিশ্বাসঘাতকতা তৈরি হয়েছে, বিশ্বাসঘাতকতা চক্র এই কাজটা তা মাধুর অবস্থান জানিয়ে দিয়েছে। কারণ একটা সন্দেহটা ওই জন্য ওরা বলছে এই জন্য যে মাধুরী ইভেন যে তার যে আরেকটা স্ট্রং রুম আছে, স্টিল স্ট্রং রুম আছে যেখানে যেতে, এটা সম্পর্কেও যেটা কেউ জানার কথা না, অথচ সেটা সম্পর্কে আমেরিকান জানতো। এবং তারা এবং মাধুরোর মানে এটা আর সন্দেহটাকারী বলা হয় যে কারণ হলো মার্কো রুবিও বলছেন যে মাদুরো শেষ পর্যন্ত কিউবান স্পাইদের উপর নির্ভর হয়ে পড়েছিলেন। তার গেট পর্যন্ত, দরজা পর্যন্ত নাকি কিউবানরা তাকে প্রোটেক্ট করছিল। তার মানে কি মাধুরো ভেনেজুয়েলান যারা মাদুরোর ইয়েতে ছিল তারা কি তাহলে
পক্ষ ত্যাগ করেছিল, এটাই কিন্তু ইঙ্গিত করে। এবং এই আলোচনাগুলো তো আসছে যে রুবিও যখন এই কথাটা বলছেন যে কিউবানরা তার একদম শয়নকক্ষ পর্যন্ত কিউবানরা তার নিরাপত্তা দিয়েছে, শুধু কিউবানরাই এই কাজটা মাদুরোকে একদিন পর্যন্ত রক্ষা, তার মানে তারা একদিন পর্যন্ত পৌঁছাতে পারে নাই। তার স্থানীয় বা মাদুরোর কাছেরই একটা গ্রুপ মাদুরোর এই নিরাপত্তা সংক্রান্ত তথ্য যুক্তরাষ্ট্রকে দিয়েছে। কারণ যুক্তরাষ্ট্রে এই যে এখানে কনফার্ম, এই জন্য যুক্তরাষ্ট্র কিন্তু 25 তারিখে যেদিন নাইজেরিয়াতে তারা হামলা চালায়, সেই দিনই কিন্তু তারা চেয়েছিল এইটাকে কি মানে মাদুরোকে, মাদুরোর উপরে অভিযানটা চালানো, কিন্তু তারা আরো শিওর হওয়ার জন্য তারা এই সময়টা নিয়েছে। কিন্তু ওরা জানতো যে উনি ওখানেই আছে, এবং মাদুরো গত 25 তারিখ থেকে এই পর্যন্ত ওই জায়গাতেই ছিলেন। সো ওরা কিন্তু ফার্ম হয়েই ইয়ে করেছে, অপারেশনটা চালিয়েছে। এখন যাই হোক, আমি যেটা বলি এটা পেছনের কারণটা কি, এটা পেছনের কারণটা কিন্তু খুব ঐতিহাসিক একটা কারণ আছে। কারণ এই ল্যাটিন আমেরিকাটা একটা সময়, ল্যাটিন আমেরিকার অনেক দেশের সাথে যুক্তরাষ্ট্রের সংঘাত ছিল, মানে ঝগড়াঝাটি ছিল, কারণ এরা বাম বা সমাজতন্ত্রী মনোভাবের এখানকার সরকারগুলো। আমেরিকা, আপনার নিশ্চয়ই মনে আছে চে গুয়েভারাকে কিভাবে ধরে নিয়ে আসছে হুম, বলিভিয়া থেকে। তো বলিভিয়া ইয়া থেকে তো বলিভিয়া, হ্যাঁ বলিভিয়ার জঙ্গল থেকেই তো। বলিভিয়ার জঙ্গল থেকে। হ্যাঁ, তো তো সেই সেই থেকেই আমেরিকা কিন্তু এই অঞ্চলের উপর মাস্তানি করে। এবং আপনার যদি এটা নিকট অতীতের যদি ইয়েটা বলি, সেটার মধ্যে সবচেয়ে বেশি হলো আমেরিকা এই অঞ্চলকে ঘিরে তারা মনে করে এটা তাদের ব্যাকইয়ার্ড, এবং এইখানে তারা আহ, সবসময় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। এটা হলো আমেরিকার। কিন্তু এই জায়গাটায় বারবার বিভিন্ন জন, বিভিন্ন বামপন্থী নেতারা ক্ষমতায় এসে আমেরিকার এই চোখ রাঙানি আমেরিকার থেকে দূরে থেকেছে। আমেরিকার এই যে একটাকে বলা হয় আম, কি জেমস মনরো ডক্টরিন বলা হয়, 1887 খুব সম্ভবত উনি প্রেসিডেন্ট ছিলেন, 1887। সেটাকেই 1887-এর যে মনরো ডকট্রিন, জেমস মনরো প্রেসিডেন্ট ছিলেন 1887, সেই সময় থেকেই এই যে ব্যাকইয়ার্ড, এবং তারা বলে যে পশ্চিম গোলার্ধ, যেটা মানে মানে পশ্চিম গোলার্ধ বলতে মানে কি, তারা যে পূর্ব এবং পশ্চিম যেটা ভাগ করে, যেটা হলো গ্রিনিস মান, যে ইয়েটা আছে, যে রেখাটা, যে রেখাটা দিয়ে পৃথিবীতে অর্ধেক করা হয়, তারা যেটাকে বলে ছিল প্যাসিফিক এবং আটলান্টিকের একটা অংশ, এটা ওয়েস্ট হ্যামসিফায়ার বলে। তো এই অঞ্চলটা তারা নিয়ন্ত্রণ করবে, এবং এটা 1887 থেকে তারা এইভাবে এই অঞ্চলে কেউ ঢুকতে পারবে না, এই নীতিটা সেই জেমস মনরো তখন এই ডক্টরিনটা বলো, তার ডক্টরিন, যেটাকে ট্রাম্প এখন বলছে ট্রাম্পরো এরকম ডক্টরিন, তার নিজেরটা একটা বলতে চেষ্টা করে, যে আজকেও বলার চেষ্টা করছে যে এটা মনরো ডক্টরিন, বাট এখন এটা আরো অনেক অ্যাডভান্স, অনেক কিছু, এটা ট্রাম্পরো এরকম ডক্ট্রিন। একটা ডক্টরিনের কথা বলার চেষ্টা করছে, কিন্তু বলে নাই, মানে ফাইনালি এস্টাবলিশ করে না, বলার চেষ্টা করেছে। তারা তাদের মূল নীতিটা সেই 1887 থেকে, তারা চায় যে একেবারে ব্রিটেন থেকে শুরু করে পুরা উপর থেকে উত্তর থেকে একদম নিচ পর্যন্ত, একেবারে সাউথে একেবারে শেষ পর্যন্ত, এই পুরো অঞ্চলটাতে, এটাকে বলে ওয়েস্টার্ন সেভায়ার, যেটা পশ্চিম গোলার্ধ বলতে পারেন, এরকম পশ্চিম অংশটা আর কি। তো এই পশ্চিম অংশ মানে এটাতে প্যাসিফিক আছে এবং আটলান্টিকের পুরো এলাকাটা আছে, এই পুরো এলাকাটাতে কেউ ঢুকতে পারবে না, পৃথিবীর কোনো পরাশক্তি যেন এই এলাকায় ঢুকতে না পারে, এই জন্য তাদের এই পলিসিটা। এবং এই পলিসির আন্ডারেই ট্রাম্প এতদিন, এত বছর পরে ওই যে গ্রিনল্যান্ড, গ্রিনল্যান্ড কেন নিতে চায়, গ্রিনল্যান্ড নিতে চাইলে একদম উত্তরে, ওইখানে ওইখানে এসে রাশিয়া থেমে যাবে, রাশিয়া আর নিচের দিকে নামতে পারবে না। নিচের দিকে পানামা ক্যানেল পর্যন্ত, মানে পানামা ক্যানেল যেটা দিয়ে এদিক সাথে কানেক্ট করা হচ্ছে, সেটা এই পানামা ক্যানেল পর্যন্ত পুরো জায়গাটা ব্লকড হয়ে যাবে। যদি পুরো জায়গাটা, যদি গ্রিনল্যান্ড যদি সে হুম, নিতে পারে, হুম, যেটা সে বলছে সে জোর করে হলেও নিবে, কিনে নিলেও হলেও দিবে, যদি কালকেই ড্যানিশ ইয়ে কিনা বলে প্রাইম মিনিস্টার কিন্তু বিবৃতি হুম, দিয়েছেন যে ট্রাম্প এরকম কোনো ইয়ে হলে তারা তাদের শক্তি দিয়ে প্রতিহত করবে। তার মানে ডেনমার্ক এটা যুদ্ধেও যেতে রাজি আছে ট্রাম্পের সাথে, কিন্তু ট্রাম্প আবার বলছে তার এটা চাই চাই, এই জন্য সে একজন বিশেষ দূত নিয়েছে। এটা হলো তাদের সে 1887 থেকে এখন পর্যন্ত যে এই অঞ্চলের ভিতরে কেউ আসতে পারবে না, কোনো সুপার পাওয়ার এখানে আসতে পারবে না, কোনো পাওয়ার, পৃথিবীর কোনো পাওয়ার আসতে পারবে না। সেখানে তারা আটকাবে আর্কটিকে,
ওই গ্রিনল্যান্ডের ওখানে রাশিয়াকে আটকায় দিবে, ওখানে শেষ, এরপরে নিচে পানামা ক্যানাল পর্যন্ত পুরো জায়গাটা তারা নিজেদের নিয়ন্ত্রণে রাখবে। তো এই হলো এই মনরো ডক্টরিনের ব্যাপারে। এখন ট্রাম্প যেটা ইয়ে করছে, ট্রাম্প সেটাকে আবার রিভাইভ করে এটা আরও স্ট্রং করছে। এখন ট্রাম্পের একটা পলিসি হলো যে সে তো বলে সে নোবেল পুরস্কার অমুক করে, কিন্তু তার একটা বড় পলিসি আছে, সেটা শক্তি প্রয়োগের মাধ্যমে, যেটা বাংলা যদি হয়, শক্তি প্রয়োগের মাধ্যমে শান্তি। অ্যান্ড সে শক্তি প্রয়োগের মাধ্যমে শান্তির আওতায় যেই এই অপারেশনগুলো যেগুলো করা হয়েছে, যে যতগুলি অপারেশন করা হয়েছে, ইরানে যেটা চালানো যেটা এই শক্তি প্রয়োগের মাধ্যমে শান্তির আওতায় করা হয়েছে। তারপরে সিরিয়াতে করা হয়েছে, তারপরে কি বলে, সিরিয়াতে করা হয়েছে, আরেকটা কথা যেন আরে নাইজেরিয়াতে করা হয়েছে। এরকম বেশ কয়েকটা অঞ্চলে এই শক্তি প্রয়োগের মধ্যে শান্তি প্রতিষ্ঠার এই যে ইয়েটা, সেইটাই এখন প্রয়োগ করেছে হলো ভেনেজুয়েলার উপরে। এখন আপনি বলতে পারেন যে এটা হলো তার সামরিক আকাঙ্ক্ষা, এটা সামরিক আকাঙ্ক্ষার অংশ যদি বলেন, কিন্তু এটা সামরিক আকাঙ্ক্ষার অংশের চাইতে সবচেয়ে বড় এখন নিকটের যেটা একেবারে কাছাকাছি যে আসলে মূল যেটা, সেটা হলো লুটপাট। সেটা হলো ভেনেজুয়েলার তেলগুলা লুটপাট করা। এটা হুগো চাভেজের সাথে শুরু হয় তাদের সবচেয়ে, মানে এর আগেই ভেনেজুয়েলা তাদের তেল জাতীয়করণ করেছিল, সেখানে আমেরিকানরা বলে তাদের অনেক ইনভেস্টমেন্ট ছিল, কিন্তু তারপর তাদের সাথে সম্পর্কটা খারাপ ছিল না। কিন্তু হুগো চাভেজ যখন ক্ষমতা আসে, বামপন্থী সরকার, তখন আমেরিকার সাথে খারাপ সম্পর্ক। কেন খারাপ সম্পর্ক? খারাপ সম্পর্ক হলো হুগো চাভেজ তার বন্ধু হিসাবে, নিকটতম বন্ধু হিসাবে যখন সে বেছে নিয়েছিল কিউবাকে, এবং যখন সে ইরানের সাথে সম্পর্ক করলো, আমেরিকা খেপে যায় হুগো চাভেজের সাথে। এই হুগো চাভেজের সাথে তার গেঞ্জাম, তাদের আমেরিকার এই বাদাবনোয়া চলতে থাকে। এবং ওই অঞ্চলে ওই সময়কার প্রায় বলা হয় যে 3 থেকে 4 জন মতো প্রেসিডেন্ট বিষ প্রয়োগে মারা গেছে, এবং হুগো চাভেজও কিন্তু বিষ প্রয়োগে মারা গেছে। কিন্তু এটা কেউ শেষ পর্যন্ত এটা কনস্পিরেসি হিসাবেই ইয়ে করে, কারণ ওই সময় ওই সবগুলো প্রেসিডেন্ট কিন্তু এই ইয়েতে হুগো চাভেজও তার মধ্যে অনুমোদিত যে বিষ প্রয়োগে নিহত হয়েছিল। এই থিওরিগুলো আছে, কিন্তু এটা এখন পর্যন্ত প্রতিষ্ঠিত না যে আমেরিকা এগুলা করছে। বাট এগুলা কিন্তু আলোচনায় আছে যে হুগো চাভেজের, হুগো চাভেজের উত্তরসূরি মাদুরো, মাদুরোকে একটু দুর্বল মনে হলেও মাদুরো কিন্তু হুগো চাভেজের নীতি থেকে কখনো সরেনি। আর আমেরিকাও মাদুরো যখন 2013 সালে, যখন 13 সালে বা কোন সালে, হ্যাঁ 13 সালে যখন নির্বাচিত, তখন থেকে কিন্তু মাদুরোর উপর তারা খাপ্পা, মাদুরোকে মানতে চায় না। এবং 2018 সালে যখন নির্বাচন, তখনকার সময় যে ওর নাম কি ছিল, যে বিরোধী দলীয় নেতা ছিল, বিরোধী মানে কি, যে নির্বাচনে হেরে গিয়েছিল, আহ, গুয়েরাই বা এরকম কিছু একটা নাম, আমি আহ, সে সময় যে মাদুরোর সাথে হেরে গিয়েছিল, তাকে যুক্তরাষ্ট্র বৈধ প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা দিছিল। হ্যাঁ, যুক্তরাষ্ট্র তা বলছিল যে ওইটাই হলো তাদের বৈধ, নামটা আমি এখন এই মুহূর্তে ভুলে গেছি। আহ, যাই হোক, তখনকার সময় যে হেরে গিয়েছিল, মানে মাদুরোর সাথে যে হেরে গিয়েছিল, সেই সময় থেকেই তারা কিন্তু মাদুরোকে মানতে চায় না। 2018 সালের, সরি 18 সালে এসে তারা এটা করছে। এবং 2024-এ এসে আবারও এই যে গঞ্জালেস, তার যে তার সাথে যে হেরেছে, আমেরিকা দাবি করলো যে তারা এই গঞ্জালেস আসলে হারে নাই। আমেরিকা প্রমাণ করার চেষ্টা করলো গঞ্জালেস আসলে বৈধ প্রেসিডেন্ট, সেই আসলে সংখ্যাগরিষ্ঠ ভোটে জিতছিল। কিন্তু এবং মাদুরোর বিরুদ্ধে অভিযোগ আনে যে মাদুরো কারচুপি করছে। এই কারচুপি, এখন তাকে তারা বৈধ প্রেসিডেন্ট মার্কে মাদুরোকে প্রেসিডেন্ট, এই কেওসটা বেসিক্যালি কিছু না, তেল। এইটা আমি জাস্ট সংক্ষেপে আপনার ইয়ে সেটা হলো আহ, যখন লাস্ট টার্মে যুক্ত এ, এ, ট্রাম্প আসে ক্ষমতায়, লাস্ট লাস্ট টার্ম সে তখন কিন্তু বারবার কিন্তু এই তেলের কথা কিন্তু বলতো যে ভেনেজুয়েলার তেল তো আমাদের তেল, ওরা আমাদের তেল চুরি করছে, ওরা আমাদের তেল দখল করে নিচ্ছে, এটা আমাদের তেল, আমাদের তেল মানে। এবং সে যখন হারার পরে বলছে, আমি যদি জিততাম তাইলে আজকে ভেনেজুয়েলার তেল আমার থাকতো। এটা কিন্তু তার সেই তখন থেকেই, সেই তার প্রথম টার্ম থেকে সে কিন্তু এই ভেনেজুয়েলার উপরে, তেলটার উপরে তার আক্রোশ, মানে এটা নিবে। আপনি জানেন ভেনেজুয়েলার যে রিজার্ভ, এটা হলো 300 মিলিয়ন, 300 বিলিয়ন ব্যারল, হিউজ রিজার্ভ। এই হিউজ রিজার্ভের উপর যদি আমেরিকা নিয়ন্ত্রণ নিতে পারে, তাহলে দেখেন তাকে সুদূর বিভিন্ন জায়গা, নিজের দেশ না অন্য কোনো জায়গা থেকে আর ইম্পোর্ট করতে নেই, কাছের এখান থেকে সে কিন্তু তেলগুলো নিয়ে তার তেল বলে সে খরচ করতে পারে। তো এই উদ্দেশ্য কিন্তু ট্রাম্প ওই ডক্ট্রিন অনেক কথাই সে বলছে, সে গল্পও দিছে, মনরো বলছে, আমি যে কারণে মনরো ডক্ট্রিনটা উঠালাম, কারণ সে ওঠানোতে আসলে ওইটা হলো আমেরিকার একটা লং টার্ম পলিসি,
যে ওই কিনা কয় যে ওয়েস্ট হেমসিফায়ার যে ওইটা হেমিসফায়ারের যেটা ওইটা তারা নিয়ন্ত্রণে নেবে এবং ওখানে অন্য কোনো শক্তিকে ঢুকতে পারে না। এটা সেই 1887 সাল থেকে এটা চাইলে, কিন্তু এটা আজকে উল্লেখ করাতে আমার মনে হলো যে আহা, শেষ পর্যন্ত সে নিজের দোষ ঢাকার জন্য সে ইয়ার মানে ওই সাবেক কোনো এক প্রেসিডেন্ট কি একটা আকাঙ্ক্ষা করছিল সেটার দিকে ইয়ে করছে। তবে হ্যাঁ, এটা হতে লং টার্ম নীতিতে কিন্তু সে গ্রিনল্যান্ডের দিকে দৃষ্টি দেওয়াটা কিন্তু ওই নীতিমালারই অংশ, যেটাকে সে আজকে বলছে অনেক রিফাইন্ড, অনেক স্ট্রং, এবং টার্মর এরকম একটা টার্ম ব্যবহার করার চেষ্টা করেছে, কিন্তু আসলে কেউ পারছে বলে মনে হয়। সো তেলটাই হলো মেইন এখানে, কিন্তু রেজিম চেঞ্জ অমুক এই সব কিছু, এই রিস্কটা তারা নিয়েছে 300 বিলিয়ন ব্যারেল। ক্যান ইউ ইমাজিন? এটা হিউজ, মানে এই পৃথিবীর অন্যতম এবং অন্যতম ভালো তেল হিসেবে এই তেলটার উপরে আসলে তারা নিয়ন্ত্রণ নেওয়ার জন্য এই কাজটা তারা করেছে। এখন দেখা যাক যে ট্রাম্প যদিও বলছে যে তার প্রেস কনফারেন্সে বলেছে যে তারা আসলে মাদুরোকে ধরার ইয়েটা হলো অন্য, আসলে মানে একটা একটা অজুহাতে একই রকম তারা পানামার নরিয়াগাকে তারা ধরে এনেছিল। পানামার নরিয়াগাকে তো মানে মাদুরো তো সুযোগ পায় না, মাদুরোকে একদম তাৎক্ষণিকভাবে তারা ধরে ফেলতে পেরেছে। পানামার নরিয়াগার বাহিনী কিন্তু নরিয়াগাকে প্রায় 4-5 দিন পর্যন্ত ঠেকায় রাখছিল। তারপরও তারা 25,000 সৈন্য নিয়োগ করছিল পানামার নরিয়াগাকে ধরার জন্য। 25,000। এয়ারবেসটার নামও খুব সুন্দর একটা নাম। আমি আসলে মানে এত নোটস মানে রিওহাতো এয়ারপোর্ট বলে এটাকে। এটা ডিসেম্বর 1989-এ, ডিসেম্বর 1989 প্রথম তারা 2,000 পাউন্ডের একটা বোমা ফেলা। ঠিক আছে, বোমা ফেলে তারপর ওই এয়ার বেসটাকে নিষ্ক্রিয় করে, যাতে নরিয়াকে কোথাও শিফট হইতে না পারে, সরে যেতে না পারে। এরপরে পুরা পানামা জুড়ে মানে হান্ট করে নরিয়াকে তারা ধরেছে। সেম কিন্তু এই কাজটা এরাও একই কাজ করতে, 7টা জায়গাতে তারা কিন্তু এই বম বম ব্লাস্ট করছে করে তারা কিন্তু তাদের সাফল্য এই জায়গায় যে তারা এইবার নরিগার মতো হান্ট করতে হয় না, এরা তারা যেখানে চেয়েছিল একেবারে যেখানে ছিল ঠিক সেখানেই তারা, এই জন্য তারা আবার হেক্সেট বলছে দিস ইজ দি এক্সিলেন্স অফ আওয়ার ট্রুপস। আমরা এরকম একটা পৃথিবীর কোনো শক্তি আমাদের সাথে এখন আর তার কোনো শক্তি আমাদের সাথে তুলনীয় নয়, কারণ আমরা একমাত্র শক্তি, যে শক্তিটা আমরা যেখানে পৌঁছেছি সেখানে পৌঁছাইতে পারছি এবং তাকে আমরা পিক করে নিয়েছি, আমাদের কোনো কষ্ট করতে হয় না। যেমনটা ধরেন বারাক ওবামার সময় ওই যে ইয়াকে আল কায়দার কিনা নেতা, ওকে যেভাবে হান্ট করে হত্যা করা হয়েছিল ওসামা বিন লাদেনকে, ওইটাও ছিল নিখুঁতের মতো। ওটাও যদিও ওখানে তাদের একটা ব্ল্যাক হক ইয়ে হয়েছিল, ডিস্ট্রয়েড হয়েছিল, সেখানে কয়েকজন সৈন্য মারা যায়, কিন্তু এইখানে তাদের সৈন্য এইভাবে এখন পর্যন্ত ডিসক্লোজ না কেউ মারা গেছে কিনা, 2-4 জন আহত হয়েছে। তো এইটাকে তারা একটা নিখুঁত হিসেবে তারা মনে করছে যে এটা তাদের একটা সাকসেসফুল অপারেশন, গ্রেট অপারেশন বলছে ট্রাম্প, এবং তারা মনে করে এটা একটা পরীক্ষাও হয়ে গেল তাদের বাহিনীর এক্সিলেন্স পরীক্ষা হলো। তো ওরা একসাথে দুটো জিনিস অর্জন করার চেষ্টা করছে এবং সারা দুনিয়াকে জানানোর চেষ্টা করছে যে আমেরিকান আর্মি ইজ দ্য মাইটি আর্মি, অ্যান্ড তারা ভেনেজুয়েলার তেলটাকে তারা নিয়ে নিয়েছে। এখন এই মাইটি আর্মিকে গ্রিনল্যান্ড বা ডেনমার্ক গ্রিনল্যান্ড দিতে বাধ্য হয় কিনা সেটা দেখার বিষয়। তবে যে যেই যে কারণ দেখিয়ে ইয়াকে আনা হয়েছে, আপনি ছবি নিশ্চয়ই দেখছেন, ইয়েকে একটা জাহাজের মধ্যে দাঁড় করানো, তার হাতে বোঝা যায় না, আবার বোঝাও যায় তার হাতের মধ্যে কড়া লাগানো একটা বোতল, এবং কোমরেও কিন্তু তার কিছু দিয়ে বেঁধে রাখা, এরকম মানে একজন প্রেসিডেন্টকে এরকম ইয়ে করছে, যেটা কৌতুক করে ট্রাম্প বলতে চেষ্টা করছে আমি তো তাকে সাবধান করছেন, সে যদি তখন সরে যেত তাহলে তারা আমি আজকে এই পরিণতি হতো না, আত্মসমর্পণ করতে যদি আত্মসমর্পণ না, সে বলছে চলে যেতে, আত্মসমর্পণের কথা বলে নাই, সে বলছে চলে যেতে, যে ইয়াতে সে যদি দেশ ত্যাগ করে চলে যায়, ক্ষমতা ছেড়ে চলে যায়, তাহলে কিছু না। এখন দেখা যাক, ভেনেজুয়েলার তো প্রতিরক্ষা মন্ত্রী বলছে তারা প্রতিরোধ করবে আমেরিকানদেরকে, পররাষ্ট্রমন্ত্রী বলছে তাদের প্রেসিডেন্ট মাদুরো এখন পর্যন্ত প্রেসিডেন্ট। এইটা কিভাবে সম্ভব হলো আসলে এই প্রেসিডেন্টকে তার বাসভবন থেকে তুলে নেওয়া? মানে পুরো একটা সরকারের তো অনেক অর্গান আছে, তার গোয়েন্দা সংস্থা আছে, তার বাহিনী আছে। তাকে প্রেসিডেন্ট প্রাসাদ থেকে আনছে, এটা তো হ্যাঁ ডেলসি রড্রিগেজ, হ্যাঁ তাই তো রড্রিগেজ, ইয়েস, থ্যাংক ইউ। তো ইয়ে হলো প্রেসিডেন্ট প্রাসাদে তা ছিল কিনা সেটা কিন্তু এখন পর্যন্ত কনফার্ম না, কারণ বলা হচ্ছে সে একটা প্রোটেক্টেড এরিয়াতে ছিল, খুবই সুরক্ষিত একটা দুর্গের ভিতরে ছিল। এখন